বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি গৌরীশঙ্কর ভট্টাচার্যের গল্প কল্যাণী। এই একটি মাস কল্যাণীর আর অবসর বলতে এক তিলও থাকে না। সংসারের সৃষ্টি কাজ তো আছেই, তার উপর মায়ের রূপ রচনা। হ্যাঁ, পাড়ার আর সবাই মিলে ঠাকুর তৈরি, কিন্তু কল্যাণী বলে রূপ রচনা। এ কথাটাও নিজস্ব নয়, স্বর্গত ঠাকুর অর্থাৎ শ্বশুর শিবশঙ্কর ঠাকুর এই আখ্যায় দিতেন প্রতিমামূর্তিকে। কৌলিক পূজার আর কিছুই বজায় নেই। পাড়ায় কৌতূহলী ছোট ছোট ছেলে মেয়ে এসে জমেছে। আজ দমেটে হবে, ওরা রোজ আসে, ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে দেখে। ম্লান মুখে কথার জবাব দিতে দিতে কল্যাণী হাতে কাজ করে যায়। আজও সকালে উঠে বাসি পাট সাত তাড়াতাড়ি চুকিয়ে পুকুরে ডুব দিয়ে এসে রূপ রচনার কাজে লাগলো কল্যাণী। হাতে আর মোটে সময় নেই, কদিনই বা বাকি। অথচ এবারে চাঁদাপত্র একদম আদায়ই হচ্ছে না। হবে কি করে? পাড়াতে যে বড়লোকেরা ঘরবাড়ি করেছে তাদের সর্বজনীন পুজোর দিকেই সবাই ঝুঁকেছে। সর্বজনীন পুজোর বিরাট প্যান্ডেল, ঠাকুর আসেন লরিতে চড়ে, 3 দিন 3 রাত ধরে চলে নানান রকমের তামাশা। সেখানেই যায় মোটা মোটা চাঁদা। তা যাক, সেজন্য কল্যাণীর দুঃখ নেই। কিন্তু 8 আনা 4 আনার বরাদ্দটুকুও যদি বন্ধ হয়ে যায় তো মায়ের সামনে ধূপ ধুনোটুকু দেবার সামর্থ্য যে থাকবে না কল্যাণীর। শুধু কি চোখের জলই মাকে আবাহন করবে কল্যাণী এবার? তার জন্য রূপ রচনার দরকার ছিল না। প্রতিনিয়ত ধ্যানেই তো সে মায়ের কাছে মিনতি জানায়, মুক্ত করো মা, মুক্তি দিয়ে তোমার চরণে টেনে নাও। তবু কল্যাণী মাটি থেকে ফালতু ইটপাটকেল বেছে ফেলে দিয়ে জল ঢালে। নরম কাদা মাখতে মাখতে স্বামীর উদ্দেশ্যে গলা একটু চড়িয়ে বলে, ওগো ওঠো, বেলা যে অনেক হলো। চাতাল ছাড়িয়ে সূর্যি ঠাকুর মন্দিরে ঢুকলেন। মন্দির, তবে মাথায় খোলার খাপড়া, মাটি লেপা ছেঁচার বেড়া, অবশ্য মেঝেটুকু লাল সিমেন্টের। সবই তো সেই শ্বশুরের আমলের। তার কাছেই কল্যাণী ঠাকুর গড়া শিখেছে। 12 বছরের মেয়ে আদর করে ঠাকুর বলতেন গৌরী। গৌরী দান করেছিলেন কল্যাণীর বাবা। তখন এই সংসারে লক্ষ্মী ছিলেন বাধা। শিবশঙ্করের পূজার্চনার রীতি ছিল রাজসিক, আর পাড়া ছাড়িয়ে মহল্লা তার একচ্ছত্র আধিপত্য ছিল। কল্যাণীর চোখে সেসব স্বপ্ন ছবি হয়ে আজও বেঁচে আছে। এখনও প্রতিমার রূপরচনার কালে সেই ছবিগুলি ভেসে ভেসে আসে। পাশের ঘরে অন্নদাশঙ্করের খড়মের শব্দে কল্যাণীর মুখে হাসি ফুটে ওঠে। যাক, আজ তাহলে মা মুখ তুলে চাইবেন মনে হচ্ছে। একবারের ডাকে অন্নদার ওঠার কথা নয়, 3-4 দফা ডাকাটাকির পর বিরক্তি ভরা ভ্রুকুটি নিয়ে এসে ওঠে। হবে না কেন? গাজার আড্ডায় নিমতলার শ্মশানঘাটেই তো রাত 11-12 বাজে। কিছু বলবার উপায় নেই, বললেই কটাস করে জবাব মিলবে। তা গেজেলের ঘরে থাকতে মন চায় না তো গেলেই পারিস মাতাল নাগরের পাকা দালানে। এর পিছনে যে ইতিহাস আছে সেটা কল্যাণী মন থেকে মুছে ফেলতে চায়। তবু এক এক সময় অন্নদার খোঁচা খেয়ে স্মৃতিপটে জেগে ওঠে একটি সুন্দর দিব্যকান্ত তরুণ মুখ। আহা, শেষ পর্যন্ত ছেলেটা মাতাল হয়ে গলায় দড়ি দিয়ে চৌমাথার মোড়ে অসত্য গাছের ডালে ঝুলেছিল শীতের রাতে। গা শিউরে ওঠে। মিথ্যে কথা নয়, কল্যাণীকে ছেলেটা ভালোবেসেছিল। নলখাগড়ার জঙ্গল কেটে প্রথম দোতলায় ইমারত, এ পাড়ায় ওরাই প্রথম তলে। অন্নদার সঙ্গে রোজই আসতো ছেলেটা। কল্যাণীকে বৌদি বলে ডাকতো। আসতো, পাগল ছিল। পাগল না হলে অমন ভালোবাসতে পারে? সে যাক, আজ অন্নদাকে বুঝিয়ে সুঝিয়ে চাঁদা আটায় পাঠাতে হবে। নইলে মায়ের কোড়া শাড়ি অন্তত একখানে কিনবে কি দিয়ে? নিজের সাধ্যমতো কল্যাণী প্রতিমা করছে, কিন্তু 3খানা শাড়ি তো চাই। মা দুর্গার 10 হাত শাড়ি, লক্ষ্মী সরস্বতীর 9-8 হাতি হলেও চলে। কলা বইয়ের জন্য বড় গামছা একখানা, আরও আছে কার্তিক গণেশের ধুতি। আর ভাবতে পারে না কল্যাণী, অনেক টাকা চাই যে। কোনো কালেই অন্নদা কিছু ভাবে না, তবে তাকে দিয়ে করিয়ে নিতে হয়। তাতে কল্যাণীর আপত্তি নেই। পুরুষ মানুষ একটু আলাভোলা হতেই পারে, কিন্তু মেয়েদের তো হাল ছেড়ে দিয়ে হাত পা ছড়িয়ে বসে থাকলে চলে না। কুলবধূর দায়িত্ব সামান্য নয়, লৌকিক মর্যাদা তাকে বজায় রাখতে হবে। এই মর্যাদার দায়িত্ব কল্যাণীকে অষ্টপ্রহর উদ্যত করে রেখেছে। তবু রক্ষে যে ছেলে পুলে নেই, তাদের খাওয়ানো মাখানোর ঝামেলা নেই। আছে এই মন্দির, আর আছে অন্নদাশঙ্কর।
দু-দশ ঘর যজমান এখনও যেতে যেতে টিকে রয়েছে। তাদের অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ, সত্যনারায়ণ, লক্ষ্মী পূজার কল্যাণে এখনও যৎসামান্য রোজগারপত্র হয় অন্নদাশঙ্করের। তবে তারা নিতান্ত গরিব বাড়ির বাসিন্দে। বড় বড় ঘর তো অন্নদাশঙ্করের হাত ছাড়া হয়ে গেছে কবেই। মাটির ওপর নতুন মাটির হালকা প্রলেপ দিতে দিতে কল্যাণী বলল, ওগো একবার এদিকে শোনো। সারা এলো, কলকে সাজা নেই কেন? ওহু মা, দেখেছ, একদম ভুলে গেছি। এই যে আমার হয়ে এসেছে, দাঁড়াও যাই। থাক, আর সোহাগ ছাড়তে হবে না। যা করছো তাই করো। আমি আবার একটা মানুষ, আর আবার তামাক। আচ্ছা, এই সাত সকালে ঝগড়া মুখে করে উঠলে? বলছি তো ভুল হয়ে গেছে। ভুল? আমি আর বুঝি নে, অচ্ছেদ্যা। আচ্ছা, আমিও শিব ঠাকুরের বেটা, তোমাকে দেখাবো ভুলকে ঠিক করতে হয় কি করে। মুখ বুঝে থাকাই ভালো। আরেকটি কথা কইলে কলকেটা আছড়ে ভাঙবে, তখন কেনার পয়সা জোগাড় করতে হবে কল্যাণীকেই। জোগাড় মানে ধার, সে ধারটুকু শোধ হবে কবে তার ঠিক নেই। মনে মনে কল্যাণী প্রমাদ গুনল, এই মেজাজের উপর চাঁদা চাইতে যাওয়ার কথা বললে আর রক্ষে থাকবে না। কিন্তু না বললেই বা চলবে কি করে? এমনি সংকোচ করে করে তো এতদিন কেটেছে, আর চলে না। ওদিকে বাচ্চাদের প্রশ্ন, খড়ি দেবেন কবে, রং দেবেন কবে, এমন মাখনের মতো মাটি কোথায় পাওয়া যায়, আমায় একটু দেবেন? কল্যাণী হাসি মুখে ওদের কথার জবাব জুগিয়ে যায়, আর উৎকর্ণ হয়ে থাকে। পাশের ঘরে কি ঘটছে না ঘটছে শুনে বোঝবার চেষ্টা করে। হুকোর টান উঠতে কল্যাণী স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। পাশের ঘর থেকে অন্নদার সাড়া এলো, বলি, মাটি তো খুব লাগানো হচ্ছে, তারপর কি দিয়ে কি হবে শুনি? মন্দির থেকে কল্যাণী হেসে উত্তর দিল, মায়ের কাজ তিনিই করিয়ে নেবেন। ইত্তিককাল তো এইভাবেই মা এসে পুজো নিয়েছেন, এবারও নেবেন। তোমার আর কি, বসে বসে মাটি মাখছ, খড়ের গোজা দিচ্ছ, কিন্তু বাইরের দুনিয়ায় যে বদলে বরবাদ হয়ে গেল সে খবর রাখো? জানো, এবার আরও একটা পুজো বাড়লো পাড়াতে। চাটুদের দলের সঙ্গে গাঙ্গুলিরা আর এক হয়ে পুজো করছে না, সাধারণ দল থেকে বেরিয়ে গিয়ে নতুন পুজো করছে। বলে, চাঁদা তো দেবেই পাড়ার লোকেই, তোমার এবার আশার গলায় খোলাম কুচি। বসে বসে অত না ভেবে একবার বেরোও না গো। তুমি গিয়ে দাঁড়ালে মুখের ওপর না বলতে পারবে ভেবেছ? 2-4 আনাও তো দেবে মায়ের নামে। মাথা খারাপ নাকি এই কেলেঙ্কারির পর? কেলেঙ্কারি অবশ্য একটা বড় রকমেরই হয়ে গেছে মাস দেড়েক আগে। এর আগেও 2-4 বার এরকম কেলেঙ্কারি অন্নদার দৌলতে ঘটেছে, তবে এবারের মতো ঢিঢিক্কার পড়েনি কখনো। তা তখন পাড়ায় তেমন লেখাপড়া জানা লোকের সংখ্যা কমই ছিল, আর দেবদ্বীজে ভক্তির এতটা দৈন্যও ঘটেনি। এবার যেন বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল। ওই পুকুর পাড়ে ফুটফুটে বউটার সঙ্গে অন্নদার ফষ্টিনসি কল্যাণী নজর এড়ায়নি। 2-1 বার আকার ইঙ্গিতে কল্যাণী বুঝিয়েও দিয়েছে অন্নদাকে, সাবধান হও, কিন্তু গরিবের কথা বাসি না হলে তো মিষ্টি লাগে না। একদিন সন্ধেবেলা হইচই পড়ে গেল, একেবারে হাতে নাতে ধরা পড়েছে আসামি। ভোট চলল রাত দুপুর পর্যন্ত। পাড়ার এখানে ওখানে জটলা, হাফ শার্ট আর গেঞ্জি গায়ে রাস্তার ওপরের বাবুরা এসে জুটেছে। অবশ্যই রাম পাগলা ব্যাপারটা সামলে দিল। রাম ভরচাঁদ ওরপে রাম পাগলা বস্তির তরফের মাতব্বর লোক। স্বভাব চরিত্রের কথা বাদ দিলে লোকটা স্ফূর্তিবাজ। রাস্তার দুপাশে 2টি সমাজ, ডান দিকে বস্তি এলাকা, একটিও পাকা বাড়ি নেই। সারি সারি খোলার ঘর, টিনের চালা, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে বাঁধানো ড্রেনের জল। আর রাস্তার ওপারে 2তলা 3তলা নতুন ডিজাইনের বাড়ি, দুতরফের মধ্যে অলিখিত পার্থক্য চাক্ষুষ করতে সবাই অভ্যস্ত। রাম পাগলা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে চেঁচিয়ে বলে, আমাদের বস্তির ব্যাপারে ভদ্রলোকের নাক গলাবার কোনো প্রয়োজন নেই, আপনারা দয়া করে অন্তর্ধান করুন, আমাদের ব্যাপার আমরাই বুঝবো মশাই। তারপর অন্নদাকে আর মেয়েটিকে স্বামীকে নিয়ে কি বুঝিয়ে দিল রাম পাগলা কে জানে, তবে ব্যাপারটা মিটে গেল। আজ এতদিন পরে যে চাঁদা আদায়ের ক্ষেত্রে সেই কেলেঙ্কারি কাল হয়ে দাঁড়াবে তা কল্যাণী ভাবতে পারেনি। অন্নদা ঝেড়ে জবাব দিয়ে দিল, সে পারবে না চাঁদা সারতে যেতে। ভদ্রলোকদের সে ভালো করেই চেনে, চাঁদা তো দেবেই না, উল্টে কতগুলো কথা শুনিয়ে দেবে। কল্যাণী বলবার আগে সে নাকি 2-1 জায়গায় চেষ্টা করেছিল। তারা ঠোঁট উল্টে বলেছে, মায়ের খেয়ে দে কাজ নেই, তাই তার কপালে অন্নদার মতো সেবক জুটেছে।
মায়ের নামে পয়সা আদায় করে অন্নদা শৌখিন সাদা চটি কিনবে আর জালি গেঞ্জি। আরও কী যে বলেছে তা অন্নদা না বললেও কল্যাণীর বুঝতে অসুবিধা হয় না। আশেপাশে বস্তির ঘরে ঘরে প্রায়ই এসব ছোট বড় ত্রুটি ঘটে। তা নিয়ে হাঙ্গামাও হয়, আবার চাপা পড়ে তো বেশি সময় লাগে না। কল্যাণীকে সবই দেখতে হয়, চোখখান তো আর বন্ধ রাখা যায় না। তবে এসবও গায়ে মাখে না। ও থাকে নিজের মন্দির নিয়ে, সবাই ওকে সমীহ করে। সধবারা সাবিত্রীব্রত করলেই ওকে শ্রদ্ধার্ঘ দেয়। ওর সন্তান নেই তাতে কি, এমন সতীকে কে না পুজো করবে। অবশেষে চাঁদা আদায়ের ভারটুকু কল্যাণীর ঘাড়ের ওপরেই এসে পড়ল। আসুক, কল্যাণীর কিছুতেই আপত্তি নেই। শরীরে বইলে ওর আর কি। সেদিন দুপুরে ঠাকুরের গায়ে খড়ি লাগিয়ে কল্যাণী বেরিয়ে পড়ল। ওকে যেন এই পাকা বাড়িগুলো হাতছানি দিয়ে ডাকছে। রাস্তার কলে জল নেবার সময় 3তলা ফ্ল্যাট বাড়ির বউমেয়ে সবাইকেই কল্যাণী দেখেছে, আগে ওখানেই যাবে। এক বাড়িতে অনেকগুলো পরিবার থাকে, কাছাকাছিও হবে। প্রথমেই 3তলায় উঠল। কড়া নাড়তেই সাড়া পাওয়া গেল, কে কে? আমি, একবার এদিকে শুনুন না। দরজা খুলে দিল একটি বউ। কি চাই? আপনাদের কাছে একটু সাহায্য চাই, আমরা মায়ের পুজো করি। ও আসুন আসুন, বসতে বললো বউটি। বেশ মিষ্টি কথা। বলে, আপনাকে যেন দেখেছি কোথায়। এই তো আপনাদের সামনে, ওই মন্দির আমাদের। মন্দির শুনে বউটি অবাক হয়ে চেয়ে রইল। কল্যাণী বললে, এই তো সামনের ওই বস্তিতে। ও তাই বলো, মন্দির বললে কি করে বুঝবো ভাই? তা কি ব্যাপার বলুন তো? আপনাকে দেখে বস্তির লোক বলে কার সাধ্য? বেশ বাস সবই ভদ্র ঘরের মতো, কথাও বলেন ভালো। আমরা ব্রাহ্মণ, শ্বশুর ছিলেন পণ্ডিত, আর তার ছেলেরও পূজার্চনাই করেন। ছেলে মানে ওই সে ঠাকুর, তো তার কথা আর কে না জানে। বলে বউটি অর্থপূর্ণ হাসি হাসলো। কল্যাণী মুখ বুজে রইল। বউটি বলল, রাগ করলেন ভাই? না না, আমি সেভাবে বলিনি, এমনি কথার কথা। পুরুষদের কথা না তোলাই ভালো, ওরা ইতর ভদ্দর নেই। যাক, যে কাজে এসেছেন সেটাই হোক। ছেলে মেয়েদের কাছে শুনি বস্তিতে ঠাকুর হচ্ছে। একটি মেয়ে লোক নিজে হাতে ঠাকুর ঘরে। মেয়ে কুমোর পেলেন কোথায় ভাই? কল্যাণীর গলায় আড়ষ্টতা কাটিয়ে খুশি মুখে বলে, কুমোর ডাকার পয়সা কোথায় দিদি? আমি মায়ের রূপ রচনা করি। আর পয়সা যখন ছিল তখনও ওদের বংশের বিধি এই রকমই ছিল। আমার শ্বশুরও নিজেই রূপ রচনা করতে। আপনি নিজেই সব করেন? সময় পান কি করে? আর এ তো সহজ কাজ নয়। তা মেয়েদের মধ্যে আর্টিস্ট আছে? বউটির কথার ধরন অন্যরকম। কল্যাণী এরকম মেয়ে এর আগে দেখেনি। ওর প্রশংসা এতদিন বস্তির মানুষই করেছে, আজ প্রথম ও সকর্ণে 3তলার ফ্ল্যাটের মানুষদের তারিফ পেল। বউটি বলে, আপনি একটু বসুন, আমার ননদ যা ওদের সবাইকে ডাকি। একে একে অনেকগুলি নানা বয়সী মেয়ে জুটে গেল। পাশের ফ্ল্যাটেরও বৌঝি এসেছে বস্তির ঠাকুরনকে দেখতে। যে মেয়ে নিজের হাতে দুর্গা প্রতিমা করতে পারে সে তো ফ্ল্যাটবাসিনীদেরই দ্রষ্টব্যই। সবাই সায় দিল, চাঁদা অবশ্যই দেওয়া উচিত। সর্বজনীন পুজোর জন্য আমরা অনেক কাজের লোক আছে, কিন্তু এই রকম একটা মৌলিক প্রচেষ্টাকে মেয়েরা সাহায্য সমর্থন না করলে মেয়েদেরই কর্তব্যে অবহেলা করা হবে। কেউ বললো, আমার নামে 1 টাকার রসিদ কাটুন ভাই। কেউ 8 আনা, কেউ বা 2 টাকার রসিদ কাটতে ফরমাশ করলো। চাঁদাটা এখন আর বাড়ি পিছু ধরছে না, ওরা প্রত্যেকে স্বতন্ত্রভাবেই চাঁদা দেবে। এদের রকম সকম দেখে কল্যাণীর যৌবন অতিক্রান্ত বুকের মধ্যে খুশির ঝড় বয়ে যায়। এই তো সুদিনের সূচনা। তবে নাকি পুজো হবে না? মায়ের দয়া থাকলে কেন হবে না? কল্যাণী তো অধর্ম করেনি, অন্যায়কে প্রশ্রয় দেয়নি, নিরন্তর মায়ের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে। মা তো সবই দেখেছেন অন্তরে অন্তরীক্ষা থেকে। বউটি বললে, ও মা, আপনি চুপ করে বসে কেন? আজ যা পাচ্ছেন নিন, কাল আমি আপনার হয়ে আর সবাইকে বলে দেব। চটপট রসিদ কাটতে থাকুন। কল্যাণী ম্লান হেসে প্রশ্ন করল, রসিদ কি দিদি? একটি মেয়ে বলে চাঁদা নেবেন, রসিদ দেবেন না? রসিদ তো নেই ভাই। মায়ের পুজো যে যা দেবেন হাত পেতে নেব, তার ভোগে লাগবে। 2-1 মুখ টিপে হাসলো। বউটি বলল, আচ্ছা, এবার আপনাকে বিশ্বাস করে দিচ্ছি, কিন্তু এরপর রসিদ বই একটা ছাপিয়ে নেবেন, বুঝলেন? শুধু হাতে চাঁদা কেউ দিতে চায় না। কল্যাণী ঘাড় নেড়ে সম্মতি জানালো। তা মন্দ উঠল না। এক জায়গায় বসেই 8.5 টাকা চাঁদা উঠল। একে একে সবাই চলে গেল। কল্যাণী বসে আছে। বেশ লাগছে এখানে বসে থাকতে।
এদের এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটিতে লক্ষ্মীশ্রী রয়েছে। ঠিক এমনটি অনেক কাল পরে নজরে পড়ল কল্যাণী। বউটি একসময় বলল, বসুন ভাই, চা খাবেন? চা তো খাইনি কখনো দিদি। ও মা, অবাক কাণ্ড, চা খাননি? তা খেয়ে দেখুন না। আর একদিন খাবো। মায়ের পুজোটা চুকে বুকে যাক, এখন তো খুব বিচার আচারে থাকতে হয়। মায়ের রূপ রচনার সময় কত সংযম মেনে চলতে হয় দিদি, কি আর বলবো। কেন? মায়ের ধ্যানকে মন থেকে বাইরে ফুটিয়ে তোলা তো সাধনার ব্যাপার। বউটি বলল, রাগ করবেন না দিদি, আপনার মুখের কথাগুলো শুনতে মন্দ লাগছে না, কিন্তু আপনার এই অন্নদা ঠাকুরকে দেখলে সবাই মুখ টিপে টিপে হাসে। আচ্ছা, ও কী করে ঠাকুরের পুজো করে ভাই? কল্যাণী হাত জোর করে বলে, সবই মায়ের ইচ্ছা দিদি, তার ক্ষমা না থাকলে কি আর মানুষ বাঁচত? বউটি বলল, অবশ্য ভক্তি আলাদা জিনিস, কিন্তু না থাক। কথাটা চেপে গেল। বউটি মুখ টিপে হাসতে লাগলো। হাসছেন কেন দিদি? এমনি, আপনাকে ভারী পছন্দ হয়েছে আমার। অবশ্যই আপনি মেয়ে মানুষ, তাই আপনার পছন্দতে ভয়ের কিছু নেই। আচ্ছা, এককাল আপনি খুব সুন্দরী ছিলেন, তাই না? কি জানি, হয়তো ছিলাম, হয়তো ছিলাম না। এখন ভাই সত্যি কথা বলি, আপনাকে আমরা সবাই চিনি। এমনি তখন না চেনার ভান করেছিলাম। ও তাই নাকি? বারে, বেশ মজা তো। বউটি আরও ঘনিষ্ঠতা করলো এক খিলি পান দিয়ে। তারপরে যে কথাটা বলল তার জন্য কল্যাণী মোটেই প্রস্তুত ছিল না। হঠাৎ ওর দুহাত চেপে ধরে বলল বউটি, আচ্ছা, তোমাকে অন্নদা হতভাগা ভাগিয়ে এনেছিল বার করে, তাই না? সত্যি বলবে, আমার গা ছুঁয়ে আছো। কল্যাণীর আপাদমস্তকে কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। একটা অসহ্য যন্ত্রণায় কল্যাণী সোজা হয়ে দাঁড়ালো। ঘৃণায় সর্বাঙ্গ যেন রি করে উঠল। দীপ্ত কণ্ঠে কল্যাণী বলল, আপনি গেরস্থের বউ, তাই আর সাপ সাপান্ত করলাম না, নইলে বলতাম কুলোটা ছাড়া এ কথা কেউ মুখে আনতে পারে না। ঢের হয়েছে আপনাদের সাহায্য, আমার দরকার নেই। এই রইল আপনাদের চাঁদা। স্তম্ভিতভাবে বউটি দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে দিয়ে কল্যাণী তরতর করে সিঁড়ি বেয়ে নেমে গেল। কল্যাণী নিজে আর কোথাও চাঁদা আদায় বেরোয়নি। অন্নদাকে বলেছে বস্তির বাইরে কারুর কাছে হাত পাতবে না। আমার মাথার দিব্যি রইল, তাতে মায়ের পুজো যেমন হয় তেমনি হবে। অন্নদা পরদিন সকালে পুরনো লাল শালুর ওপর লেখা দুর্গাপূজার ফেস্টুনটা টাঙিয়ে দিতে দিতে বলল, ঠিক হয়ে যাবে বউ, তুই তোর কাজ করে যা, আমি দেখি এদিকে। ছেলেমেয়েরা আজও ভিড় জমিয়েছে। সর্বজনীন তলায় এখনও কোনো আয়োজনের চিহ্নই নেই। ওদের ঠাকুর আসে লরিতে চড়ে। কন্ট্রাক্টর এসে মেরাপ বাঁধে ষষ্ঠীর দিন সকালে। ঢোল সানাই বসে, সেও ষষ্ঠী পুজোর দিন। তখন আর ছেলেমেয়েরা এখানে কেউ উকি দেয় না। তা নাই দিক, এখন তো ওরা রয়েছে। কল্যাণী রং চড়াতে চড়াতে খুশি হয়ে ওঠে। ওর ভরসা আছে, মা পুজোর জোগাড় করিয়ে নেবেন। এই তো অন্নদাও হাত লাগিয়েছে কাজে, তবে আর ভাবনা কি।